আপনারা অন্য কাউকে রাষ্ট্রপতি হিসেবে বসান, আপনারা মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে বসান, আমাদের শিক্ষিত একজন ডাক্তার আছে ডাক্তার জুবাইদা, উইমেনদের এম্পাওয়ারমেন্ট হবে, ওনাকে রাষ্ট্রপতি হিসেবে বসান, সমস্যা নাই তো আমাদের। কিন্তু খুনি চোর দা বাটপার ছাত্রলীগের একটা সন্ত্রাসী তারা এসে আপনি রাষ্ট্রপতি বানাইছেন, এটা তো হইব না। আপনাদের বিএনপির এই 26 সালের আয়নায় আমরা বেগম জিয়াকে খুঁজে পাচ্ছি না। আপনাদের এই সংসদের বিএনপি সংবিধান বিশেষজ্ঞদের আয়নায় আমরা শহীদ জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছি না। এই বিএনপি কোত্থেকে এসছে? এই বিএনপি তো এই মাটির বিএনপি না। আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান হাতে কলমে বিএনপিকে কঠিন শিক্ষা দিচ্ছে। একথা যদি বলি, বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে। এরপরে যদি বিএনপি সোজা না হয়, ভালো না হয়, বিএনপি নিজের কপালে নিজে বিপদ ডেকে আনছে। লাখো শহীদের রক্তে কেনা, লাখো শহীদের রক্তে কেনা, তুমি কে আমি কে? কে বলেছে, কে বলেছে? কোথায় কোথায় বাংলা ছাপ? এই বাংলা কি তোর বাধ্যতা? কোথায় কোথায় বাংলা ছাপ? যারা আমাদের বাংলা ছাড়তে বলেছিল তারা এখন কোথায়? তারা কি এই বাংলাদেশে আছে? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এটা কি করলেন? কি কাজটি তিনি করলেন? হিন্দুস্তান ভারত আমাদের শিখাতে চায় এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে পূরণ করার জন্য যেই বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে, সেই বিএনপি এবং ভারতের আধিপত্যবাদকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে। এক গণ অভ্যুত্থান গিয়েছে, আগামী গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত। ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ থাকবে না টেনে পুরো ভিডিও দেখবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। কথা না বাড়িয়ে ভিডিওটি একটি লাইক দিয়ে মূল পর্বে চলে যায়। আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান হাতে কলমে বিএনপিকে কঠিন শিক্ষা দিচ্ছে। একথা যদি বলি, বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে। এরপরে যদি বিএনপি সোজা না হয়, ভালো না হয়, বিএনপি নিজের কপালে নিজে বিপদ ডেকে আনছে। দর্শক, পুরো সরকারকে জামাত নাড়াচাড়া দিচ্ছে, নাড়িয়ে রাখছে, দৌড়ের উপর রাখছে। হ্যাঁ, এটা বিএনপির জন্য ভালো, বিএনপির ভালোর জন্য, দেশের ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য। এবং জামাত ইসলামী যে পারফেক্ট বিরোধী দল, যে আলোচনাটা অনেকেই করেন যে জামাত কি আসলে পারফেক্ট বিরোধী দল? হ্যাঁ, জামাত বাংলাদেশের ইতিহাসে সেরা বিরোধী দল। বিরোধী দল হিসেবে যেরকম জামাত ইসলামী সোফার বাংলাদেশের ইতিহাসে সেরা বিরোধী দল, ঠিক তদ্রুপ জামাত যখন ক্ষমতায় আসবে বাংলাদেশের ইতিহাসে সেরা সরকার হবে জামাত সরকার। অনেকে বলেন যে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ অমুক তমুক। আওয়ামী লীগকে উদাহরণ হিসেবে নেওয়াটা একদম ঠিক না। আর আওয়ামী লীগ কি করেছিল? হরতাল অবরোধে জনজীবন অতিষ্ঠ করে ফেলেছিল। সংসদের হিউজ অ্যামাউন্টের কোটি কোটি টাকা নষ্ট হতো অযাচিত গালাগালিতে। কিন্তু জামাত অযাচিত কোনো কথা বলে না, সর্বোচ্চ তাদের উপর কি অপবাদ দিলে জবাব দেওয়ার চেষ্টা করে। জামাত সংসদে কোনো একটা বিষয় অযাচিতভাবে দেখাতে পারবেন না যে উঠিয়েছে, যার ফলে সংসদের পয়সা নষ্ট হয়েছে। জামাত সবচেয়ে আদর্শিক এবং ভালো বিরোধী দল, জনগণের প্রকৃতি বিরোধী দল জামাত ইসলামী। দেখেন, যেমন জাতীয় সংসদ কি? জাতীয় সংসদ কি 71-এর মুক্তিযুদ্ধ মারানি? না, জাতীয় সংসদ হচ্ছে আইন প্রণয়ন করা এবং জনগণের সমস্যা সমাধান করার জন্য হাউস। কিন্তু বিএনপি কিছু কুলাঙ্গার এমপি আছে, যেমন ফজলুল পাগলা, একটা বাটপার ঘরে বাটপার, চোরের ঘরের চোর, ভুয়া মুক্তিযোদ্ধা। উনি অযাচিতভাবে সংসদে 71 অমুক তমুক, আলবদরের বাচ্চা, হাবিজাবি এইসব কথাবার্তা, নোংরা গালাগালি, তিনি যে ক্লাসের ওই ক্লাসের গালাগালি নিয়ে এসেছেন। লাভ হয়েছে কি? তার 30 মিনিট বিশৃঙ্খলা হয়েছে। এরপর জামাতের লোকজন তার জবাব দিয়েছে, সালাউদ্দিন আহমেদও পরিস্থিতি শান্ত করেছেন এবং এই বিষয় নিয়ে সংসদে প্রায় কয়েক ঘন্টা, কয়েকদিন উত্তেজনা চলেছে। নাহিদ ইসলামরাও এক পর্যায়ে জবাব দিয়েছেন। আচ্ছা, একটু বলেন তো, সংসদে প্রত্যেক মিনিটে হিউজ অ্যামাউন্টের পয়সা খরচ হয়, আপনারা জানেন। এই যে জামাতকে রাজাকার বলে গালি দিল, আলবদরের বাচ্চা বলে গালি দিল, এতে দেশ জাতির কি উপকার হয়েছে? অর্থনীতির কি উপকার হয়েছে? সুশাসনের কি উপকার হয়েছে? ইতিহাসের কি উপকার হয়েছে? কত টাকা ইনকাম হয়েছে দেশের? না, পুরোটাই লস হয়েছে। বরং ওই সময়টা যদি দেশের ভালোর জন্য কোনো ক্রিয়েটিভ কোনো বিল উত্থাপন করতেন, তার উপর আলোচনা হতো, বিতর্ক হতো, তাহলে হয়তো নতুন একটা সমাধান বের হয়ে আসতো। বেকারত্ব নিয়ে আলোচনা করতেন না। তো এখন জামাত এইসব ফালতু কাজ করে না। জামাত বিরোধী দল হিসেবে জামাতের রাজনীতি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি, জামাতের রাজনীতি হচ্ছে জনগণের সমস্যা সমাধানের রাজনীতি, জামাতের রাজনীতি হচ্ছে সুশাসন নিশ্চিত করার রাজনীতি, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার রাজনীতি, হয়রানিমুক্ত সমাজ প্রতিষ্ঠার রাজনীতি, ন্যায় ও ইনসাফ কায়েমের রাজনীতি। এই দিক থেকে জামাত বাংলাদেশের ইতিহাসে সেরা বিরোধী দল। দর্শক, আমিরে জামাত একমাত্র বিরোধী দলের নেতা, দিস ইজ ফার্স্ট টাইম ইন হিস্ট্রি, যে তিনি সশরীরে কখনো পেট্রোল পাম্প ভিজিট করেন, কখনো হসপিটাল ভিজিট করেন এবং কনসুলেট অফিস,
অ্যাম্বাসি ভিজিট করেন এবং সরকারি দল যেরকম দেশের জন্য বিদেশিদের কাছে সহায়তা চান ওই রকম সহায়তা চান। জাপান সফরে মনে হয়নি যে বিরোধী দলীয় নেতা জাপান সফরে গেছেন, মনে হয়েছে যে সরকারের কল্যাণ করতে কোনো একজন নেতা জাপান সফরে গিয়েছেন। তো দর্শক, এছাড়া আমির জামাত বাজারে ভিজিট করতে চান, সরাসরি বাজার ভিজিট করেন, নিজে বাজারে গিয়ে দেখেন। এগুলো সাধারণত বাণিজ্য মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এরা করার কথা। সাধারণত অতীতে আমরা দেখেছি বিরোধী দলীয় নেতারা রুমের মধ্যে বসে সারাক্ষণ সমালোচনা করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর কিছু হলেই পল্টন বা বঙ্গবন্ধু অ্যাভিনিউ এইসব জায়গায় মিছিল নিয়ে নেমে যান। কিন্তু আমির জামাত সরাসরি বাজার ভিজিট করেছেন। বাজার ভিজিট করে বাজার কি সমস্যা এটা আইডেন্টিফাই করে জাতিকে জানাচ্ছেন, বলছেন, সমস্যা সমাধানের উদ্যোগ নিতে বলছেন। অতীতে কোন বিরোধী দলীয় নেতা দেখান তো সরাসরি বাজার ভিজিট করেছে? শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা ছিল, খালেদা জিয়া ছিল, রওশন এরশাদ ছিল, জিএম কাদের ছিল। কোনোদিন বাজার ভিজিট করেছে দেখাতে পারবেন? না। কিন্তু ডাক্তার শফিকুর রহমান বাজার ভিজিট করেছে। তো দর্শক দেখেন খবর, মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ও চাঁদাবাজিতে বাজার অস্থির। এখন এই যে কথা আমির জামাত বলেছেন, এটা কিন্তু হাতে কলমে এক্সপেরিমেন্ট করে তারপরে বলেছেন। এমন না যে পত্রিকার খবর পড়ে বলেছেন, তিনি নিজে বাজারে যে বাজারের মধ্যে দাঁড়িয়ে তারপরে বলেছেন মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ও চাঁদাবাজিতে বাজার অস্থির। বুঝতে পারছেন ইতিহাসের যে সেরা বিরোধী দলীয় নেতা জামাত, আমির জামাত, তার প্রমাণ পেয়েছেন বাজারের মধ্যে দাঁড়িয়ে বাজারে চিত্র বয়ান করেন। সত্যিকার অর্থে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের জন্য রহমত। হ্যাঁ, সমালোচনার অর্ধে কেউ নয়, ডাক্তার শফিকুর রহমানের লিমিটেশনস আছে, ভুল আছে, কিন্তু বিরোধী দলীয় নেতা হিসেবে যে তিনি শ্রেষ্ঠ এবং প্রধানমন্ত্রী হলে যে তিনি বাংলাদেশের ইতিহাসে সেরা প্রধানমন্ত্রী হবেন এটা বোঝা যায়। বাংলাদেশের ইতিহাস না, পৃথিবীর ইতিহাসে সেরা প্রধানমন্ত্রী হলেও তার ভুল ভ্রান্তি আছে। ভুল ভ্রান্তি থাকে না শুধু নবী রাসূলের, আর সবার ভুল ভ্রান্তি থাকে। নবী রাসূলের ভুল ভ্রান্তি থাকে, কিন্তু আল্লাহ ওহীর মাধ্যমে সেটা সংশোধন করে দেন বলে শেষ পর্যন্ত কোনো ভুল ভ্রান্তি থাকে না। কিন্তু নবী রাসূলও চলতি পথে ভুল ত্রুটি করেন, কিন্তু আল্লাহ ওটাকে সংশোধন করে দেন। এই জন্য হাদিসে বলা হয়েছে কুল্লু বনি আদামুল খত্তা। এখন এই যে কথাগুলো বলছি যে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের ইতিহাসে সেরা বিরোধী দলীয় নেতা এবং তিনি যখন প্রধানমন্ত্রী হবেন বা এবার হতে পারলে বাংলাদেশের ইতিহাসে সেরা প্রধানমন্ত্রী হতেন, অনেকে মনে করতে পারেন যে না, তার তো এই দুর্বলতা, সেই দুর্বলতা, এই ত্রুটি, এটা একটু ঘাটতি আছে। হ্যাঁ, ঘাটতি আছে। ইন স্পাইট অফ হ্যাভিং হিজ লিমিটেশনস হি ইজ দি বেস্ট। এটা আপনাকে মানতে হবে। লিমিটেশন সবারই থাকবে। তারেক রহমানের লিমিটেশনস আছে, আবার স্পেশাল কিছু কোয়ালিটিও আছে। শেখ হাসিনার হাজারো দোষ, আবার শেখ হাসিনার কিছু আলাদা কোয়ালিটিও আছে। তো ভুল ত্রুটি মিলিয়ে মানুষ, তো সব কিছু মিলিয়ে ডাক্তার শফিকুর রহমান সেরা। এবং এই যে দেখেন জামাতের এমপিদের নিয়ে, সাতক্ষীরা জামাত এমপিদের নিয়ে আপনার সমালোচনা করেছেন যে এমপি সে তার অধস্তন ডিসি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যায়। এটা কোনো কাজ হলো? আনস্মার্ট, রাজনীতি বোঝে না। আরে ভাই, এই রাজনীতি বোঝা না বোঝা মানুষগুলো যে পরিমাণ ভোট পায় অন্য কোনো দল সে পরিমাণ ভোট পায় না। সাতক্ষীরা কথা বলছে, এবং ওই মানুষগুলোই যে কোনো পরিস্থিতি টিকে থাকে, এবং জামাত শিবিরের ঘাটে কিন্তু সাতক্ষীরা, ওই রাজনীতি না বোঝা মানুষগুলো। এবং অনেকে বলে যে ওটা একটা আলাদা রাজ্য, জামাতি রাজ্য। তো এই রাজনীতি না বোঝা মানুষগুলোই কিন্তু এটা করেছে। অর্থাৎ অ্যাটলিস্ট সাতক্ষীরার লোকদেরকে আপনারা জামাতের রাজনীতি শিখাতে যায় না। হ্যাঁ, আপনার কাছে এটা একটা ত্রুটি, কিন্তু তারপরও তার সাতক্ষীরার এই এমপিদের যে সততা, যোগ্যতা, জনগণের সমর্থন ধরে রাখার যে কোয়ালিটি, এটা আপনি দ্বিতীয় দেখাতে পারবেন না? পারবেন না। তার মানে কি, হয়তো আপনার কাছে মনে হয়েছে যে ডিসিদের সাথে আচরণটা আর একটু ভাব হওয়া দরকার ছিল, ডমিনেটিং হওয়ার দরকার ছিল, কিন্তু তিনি ডমিনেটিং আচরণ করতে পারছেন না। হ্যাঁ, ঠিক আছে, মেনে নিলাম এটা একটা দুর্বলতা, যদি ওভারঅল এটা একটা বিনয়। জামাতের লোকজন এই কোয়ালিটি পজেস করে, কিন্তু দিন শেষে রিয়ালিটি হচ্ছে যে তারা সৎ, যোগ্য। এরকম আমির জামাত বা জামাতের কিছু দুর্বলতা আপনি দেখাতে পারেন, যে পাওয়ার পলিটিক্স বোঝেন, অমুক তমুক, কিন্তু সততার চাইতে বড় সম্পদ আর নাই। সততা এবং আন্তরিকতা, এই দুইটা যারা আছে সেই শ্রেষ্ঠ হবে। অর্থাৎ জামাত কেন শ্রেষ্ঠ বিরোধী দল হিসেবে এবং সম্ভাব্য সরকারি দল হিসেবে? একটাই উত্তর, সততা। ক্ষমতার পালাবদলের পর আমাদের ডিজিএফআই কেন ভারত ভ্রমণের প্রতি এত গুরুত্ব দেওয়া শুরু করলো? পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর কেন ভারতে করে? আমাদের ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী কেন তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারতে হবে বলে অলরেডি ঘোষণা দিয়েছেন? এত জায়গা থাকতে কেন ভারত থেকেই ট্রেনের কোচ আমদানি করার পরিকল্পনা করা হয়েছে? যেই ভারতে সার নাই, তারা চায়না থেকে সার আমদানি করছে, সেই ভারতের কাছে যাদের নিজেদেরই নাই, তাদের কাছে আমরা কেন সার চেয়ে প্রস্তাবনা পাঠাচ্ছি? চায়না যখন আমাদেরকে জ্বালানি তেল দিতে চাইলো, সেই প্রশ্নটা আমরা কানে না তুলে, সেই প্রস্তাবটাকে কানে না তুলে কেন ভারতের থেকে জ্বালানি তেলের জন্য আবেদন দিচ্ছি? জুলাই জাদুঘর উদ্বোধন না করার পিছনে কাদের ষড়যন্ত্র চলছে? কেন সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশে 120 কোটি টাকার জমি মাত্র 2 লক্ষ টাকায় তুলে দেওয়া হয়েছে? ব্যাংক লুটেরাদের হাতে আবারও কিভাবে করে ব্যাংকগুলো তুলে দেওয়া হচ্ছে? প্রশ্ন করতে হবে শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা, যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা আকাশে ওই ঘুড়িটাকে দেখতে পারি, ঘুড়ির সাথে যেই সুতাটা থাকে তার কিছু অংশ দেখতে পারি, কিছু অংশ পারি না। সেই সুতার মধ্যে থাকে ডিপ স্টেট
সরকার, কমিশন, প্রশাসন, মিডিয়া, কিছু কিছু অংশ দৃশ্যমান হয়, কিছু কিছু হয় না। এই ঘুড়ি আর সুতার পিছনে যেই নাটাই থাকে, সেই নাটাইটাকে আমরা দেখতে পারি না। বাস্তবতা এটাই, ক্ষমতার পালা বদলে ওই নাটাইটা এই মুহূর্তে আবারও ভারতের হাতে চলে গিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, ভারত কেন গণভোটকে মানতে চাইছে না, কেন তারা জুলাইকে ভয় পাইছে? কারণ খুব সাধারণ। অগাস্ট মাসের 5 তারিখে শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়নি, সেদিন ভারতীয় আধিপত্যবাদ বাংলার জমিন থেকে পরাজিত হয়েছিল। তারা নতুন করে সেই আধিপত্যবাদকে ফেরত পেতে চায়। আমার দুটো ছোট ছোট সন্তান আছে, তারা যখন দুনিয়াতে আসে এবং বড় হওয়া শুরু করে, আমি তাদের শিক্ষা দিতাম। যখন পড়াতাম আমার মনে আছে, আমি বলতাম এ ফর অ্যাপেল, বি ফর বল। হিন্দুস্তান, ভারত আমাদের শিখাতে চায় এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে পূরণ করার জন্য যেই বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে, সেই বিএনপি এবং ভারতের আধিপত্যবাদকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে। এক গণ অভ্যুত্থান গিয়েছে, আগামী গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। নতুন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এটা কি করলেন? কি কাজটি তিনি করলেন? এই কাজটি তার করা কতটুকু উচিত হয়েছে আর কতটুকু অনুচিত হয়েছে, এই বিষয়টা আমরা একটু আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নেই, অনেকেই বলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শেখ হাসিনার সাথে তুলনা করার চেষ্টা করছেন। শেখ হাসিনার মতো একজন অপরাধীর সাথে তারেক রহমানের তুলনা করা মোটেই উচিত হবে না। আমরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সমালোচনা করব, তার যে ভালো কাজগুলো আছে সেগুলোর প্রশংসা করব, আর যে ভুলগুলো যে যতটুকু হবে ততটুকুর সমালোচনা করব। তবে এতটুকু স্পেস আমরা দিতে চাইবো না শেখ হাসিনার সাথে কেউ তাকে তুলনা করুক। যাই হোক, চলেন আমরা আসল কথায় ফিরে যাই। প্রধানমন্ত্রী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, এটি ছিল রাষ্ট্রীয় সফর। এইখানে গিয়ে তিনি ছাত্র দলের সাথে বৈঠক করেছেন এবং ছাত্র দলের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী এনে একটা গ্যাদারিং করার চেষ্টা করেছেন। অনেকেই বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের এত জনশক্তি নাই, তারা বাইরে থেকে বহিরাগতদের এনে এই গ্যাদারিংটা করেছেন। এইখানে রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলার চেষ্টা করছেন, তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, এটি ছিল সরকারি সফর। তার এই সফরে পুরা প্রোটোকলের দায়িত্বে থাকবে, নিরাপত্তার দায়িত্বে থাকবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার এসএসএফ সদস্যরা রয়েছে, পুলিশ রয়েছে, আনসার রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে। তার যে যে মানের নিরাপত্তা দরকার, যে মাত্রার নিরাপত্তা দরকার, সেই মাত্রার নিরাপত্তা বলয় গড়ে তুলবেন সেই মানের লোকদের দিয়ে, সেই বাহিনীদেরকে দিয়ে। তা না করে এখানে বাইরে থেকে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের এনে একটা কৃত্রিম গ্যাদারিং সৃষ্টি করা হয়েছে। অথচ উচিত ছিল কি, তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিভিন্ন টিম রয়েছে তাদের সাথে বসবেন, আলাদা মিটিং করবেন, আলাদা আলাদা করে বসবেন, ডিপার্টমেন্ট ওয়াইজ প্রয়োজনে বসবেন, বসে কোন ডিপার্টমেন্টের কি দরকার সেটুকুর খোঁজখবর নেবেন, কোথায় সমস্যা রয়েছে সেটার খোঁজখবর নেবেন। তিনি ভালো পরামর্শ দিবেন যে এইখানে এইটা করা দরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, চর্চা এগুলোর মান আরো বৃদ্ধি করার জন্য কোন কোন জায়গায় সাপোর্ট দেওয়া প্রয়োজন, কোন ধরনের সহযোগিতার অপ্রতুলতা রয়েছে এগুলো তিনি বলবেন, নির্দেশনা দিবেন। গবেষণা যাতে আরো উন্নত হয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কোন মানের শিক্ষা ব্যবস্থা দরকার সেইটার নির্দেশনা দিবেন। এরপরে এখানে অবকাঠামোগত উন্নয়নের কি কি সমস্যা রয়েছে সেগুলোর এক কথায় সার্বিক খোঁজখবর নেবেন এবং কোথায় কি সমস্যা সেটার পরামর্শ দিবেন। প্রয়োজনে বাজেট বরাদ্দ দিবেন, বাজেটের অপ্রতুলতা থাকলে সেখানে তিনি প্রতিশ্রুতি দিবেন। এরপরে সেখানে একটা শক্তিশালী সংসদ রয়েছে, ডাকসুর নেতাদের সাথে বসবেন, তাদের কি সমস্যা, কোন কোন জায়গায় তাদের উন্নতি করার দরকার আছে বা সুযোগ আছে এইটা বলবেন। আর ডাকসুর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, কোনটা তার অপছন্দ, কোনটা দেশের স্বার্থে যাচ্ছে না, জনস্বার্থে যাচ্ছে না, শিক্ষার্থীদের স্বার্থে যাচ্ছে না, সেটা তিনি পরামর্শ দিবেন, দিক নির্দেশনা দিবেন যে এইগুলো এই জায়গায় আরো কাজ করার সুযোগ আছে। যেহেতু একটা নির্বাচিত প্রতিনিধি, সুতরাং নির্বাচিত প্রতিনিধিদের সম্মান জানানো এটা কিন্তু একটা রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা দেখলাম তিনি তার কিছুই করেন নাই। তিনি ডাকসু নেতাদের সাথে বসার প্রয়োজনীয়তাই অনুভব করেন নাই। তিনি যদি ডাকসু নেতাদের ডাকতেন তাহলে তারা কি তার ডাকে সাড়া না দিয়ে পারতো? আমরা দেখেছি তিনি প্রধানমন্ত্রী হবার আগেই ডাকসু নেতৃবৃন্দ কিন্তু তার সরাসরি তার অফিসে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছে, পরামর্শ চেয়েছে, কিন্তু এবার তিনি তা করেন নাই। তা না করে তিনি কি করেছেন, বিশ্ববিদ্যালয় থেকে তার কার্যক্রম শেষ করে, তার প্রোগ্রামাদি শেষ করে ছাত্র দলের সাথে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরেই মিলিত হয়েছেন, তার নিজের সংগঠন। এটি তিনি করতেই পারেন, অবশ্যই করবেন, কিন্তু উচিত ছিল আগে ওইখানে যারা নেতৃত্বে আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে যারা সেখানে বর্তমান প্রশাসনের বিভিন্ন স্তরে রয়েছে, তাদেরকে যথাযথ সম্মান দিয়ে তাদের সাথে বসে তারপরে তিনি এখানে আসতেন, নিজের ছাত্র সংগঠনকে তিনি পর্যাপ্ত সময় দিতেন, কিন্তু তা তিনি করেন নাই, সময় দেন নাই। এখানে যেটা ঘটেছে, ছাত্র দলের নেতৃত্ব এখন আর
ছাত্রদের হাতে নাই, এটা চলে গেছে বয়স্কদের হাতে, মুরব্বীদের হাতে। ছাত্র দলের যিনি কেন্দ্রীয় সভাপতি, তার বয়স কত? মিনিমাম 45 আপ। এইরকম একটা ছেলে যদি ছাত্রদের নেতৃত্বে আসে, তাহলে একটা টিনেজার ছাত্র মানে কিন্তু সাধারণত 25-26 বছর বয়স। এই বয়সের যে চিন্তা, এই বয়সের যে ধ্যান ধারণা, এটা 45 বছরের একজন বৃদ্ধ বা অর্ধবৃদ্ধ সে কি করে বুঝবে? সেটা বুঝতে পারবে না। সুতরাং তার কোথায় সমস্যা আছে সে সমাধান দেবে কি করে? যার কারণে ছাত্র দলের সভাপতি তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন যে তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেখুন তার বক্তব্যটা শুনুন। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে আজ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আসছেন। স্বাভাবিকভাবেই সবার মাঝে একটা উৎফুল্লতা বিরাজ করছে, সেজন্য সবাই আসছে তাকে শুভেচ্ছা জানানোর জন্য। আসলে কি তাই? প্রধানমন্ত্রী তারেক রহমান ওই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? কিছু খোঁজ এখন চলে আসছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এ ব্যাপারে বিভিন্ন তথ্য কালেক্ট করার চেষ্টা করতে গিয়ে সেখানে পাওয়া যায় নাই, অর্থাৎ তিনি ছাত্র জীবন শেষ করতে পারেন নাই। তো গ্রাজুয়েশন শেষ না করতে পারলে তিনি তো এলামনাইয়ের ভিতরে পড়েন না। এলামনাই আছে না, এই এলামনাইয়ের ভিতরে পড়েন না। এলামনাই হতে হলে তাকে অবশ্যই গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয় ওইখান থেকে। তাহলে তিনি সেটা করেন নাই। উপরন্তু আমরা যেটা শুনে আসছি তার বিপরীত একটা কথা ছাত্র দলের সভাপতি বললেন। মেনে নিলাম আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন, কিন্তু ভর্তি হতে তিনি কন্টিনিউ করতে পারেন নাই। কন্টিনিউ যদি করতে না পারেন, সেখানে তারা স্লোগান দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এটি প্রধানমন্ত্রীর জন্য একটু বিব্রতকর অবস্থা তৈরি করেছে ছাত্র দলের সভাপতির এই বক্তব্য। এরপরে যথারীতি আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন ছাত্র দলের, আবিদুল ইসলাম খান, সেই ছেলে, এর আগে আমরা ছাত্র দলের সভাপতিকে দেখেছি প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে পিছনে দৌড়াতে, আজ এই ছেলে দৌড়ালেন। আবিদ, দেখুন, আপনারা একটু দেখুন। আচ্ছা, এরকম দৌড়ানোর পরে তিনি আবার যখন ট্রল হচ্ছিল, তিনি লাইভে এসে বলছেন যে না, আমি দৌড়াই নাই। তো এরকম জলজান্ত অসত্য কথা কেমনে বলে, যার প্রমাণ যখন চারিদিকে ছড়িয়ে পড়ে। ছাত্র রাজনীতির মূল প্রবলেমটা এই জায়গায়। ছাত্র দলের সভাপতি সেক্রেটারি হতে হলে তাকে এইভাবে নেতার গাড়ির পিছনে দৌড়াতে হয়, এবং কে সভাপতি সেক্রেটারি হবেন সেটা নির্ধারণ করে দেন প্রধানমন্ত্রী, অর্থাৎ ওই দলের প্রধান স্বয়ং নিজে। কারণ ছাত্র দলের গঠনতন্ত্রেই বলা আছে ছাত্র দল হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন, এবং এই দলের প্রধান হচ্ছে, যিনি বিএনপির প্রধান হবেন, তিনি হচ্ছে সাংগঠনিক প্রধান। সুতরাং এই সময়ে এসে এই জেনারেশন তারা কি এইভাবে কোনো নেতার গাড়ির পিছনে দৌড়ানো পছন্দ করে? এটা কি ভালোভাবে নেয়? এটা কিন্তু ভালোভাবে নেয় না তারা। শেখ হাসিনা খবরদারি করতে গিয়েছিল, তাদের উপরে দিয়েছে পাঠিয়ে ভারতে। তো ছাত্র দল প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে যেভাবে দৌড়াদৌড়ি করছে, শুধু তার নজরে আসার জন্য, তাকে একটু খুশি করার জন্য, সে যাতে তার দিকে তাকায়। এবং প্রধানমন্ত্রী একটু তাকালেন রাকিবের দিকে, রাকিব মনে হচ্ছিল পৃথিবী তার হাতের মুঠোয় চলে আসছে। আবিদ প্রধানমন্ত্রীর সামনে গিয়ে তার দিকে তাকে তার সাথে একটু দেখা করার জন্য যখন বারবার ছুটে যাচ্ছে, তখন এসএসএফ এর সদস্যরা তাকে সেখান থেকে দূরে সরিয়ে দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হয়েছে, আমানুল্লাহ আমান, যাকে বলা হয় বিএনপির কামান বা তারেক জিয়ার কামান, এই কথাটা কিন্তু ওই যে আমাদের আমিন বাজার থেকে যে আমানুল্লাহ আমান 90-এর দশকের যিনি ছাত্র নেতা ছিলেন আমানুল্লাহ আমান, তার উদ্দেশ্যে এই স্লোগানটা তৈরি হয় যে আমানুল্লাহ আমান খালেদা জিয়ার কামান। একসময় তিনি খুব তুখোর ছাত্র নেতা ছিলেন। এখন যে আমানুল্লাহ আমান, এই আমানুল্লাহ আর ওই আমানুল্লাহর ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ এই আমানুল্লাহর ভিতরে ইতিমধ্যেই ধর্ষণের অভিযোগ উত্থাপিত হয়েছে, ক্ষমতার জোরে সেটা কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। যে মেয়েকে ধর্ষণের ভিকটিম মেয়ে নিজে, তিনি আমানুল্লাহ আমানের নাম উচ্চারণ করেছেন, এবং তিনিও বিএনপির একজন নেতার মেয়ে। সেই আমানুল্লাহ আমান আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিছনে পিছনে, ওই যে ওইখানে তো প্রচুর ভিড়, বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করে ভিড়ের ব্যবস্থা করা হয়েছিল। ভিড়ের ভিতর দিয়ে যেতে প্রধানমন্ত্রীর খুব হিমশিম খেতে হচ্ছিল। এসএসএফ এর সদস্যরা তাকে নিরাপত্তা দেবার জন্য খুব গলদঘর্ম হতে দেখা গেছে। এই সময় আমানুল্লাহ আমান পিছন থেকে যাওয়ার জন্য, একটু সামনে আগায় যাওয়ার জন্য তিনি এসএসএফ এর এক সদস্যকে ধাক্কা দেন। দেখুন, একেবারে দেখুন। ধাক্কাটা কিন্তু প্রথমে তিনি ধাক্কা দিয়েছেন, তারপরে বাকিটা তো ইতিহাস। এসএসএফ এর সদস্যরা আমানুল্লাহ আমানকে তো গলা চিপে ধরে তাকে পিছনের দিকে হটিয়ে দিয়েছে। তো এইটা কি মানে, তার মতো একজন নেতা, তিনি তো সামনে ছাত্র দলের সভাপতি হবেন। তো এরকম একটা লোক যদি এসএসএফ এর সদস্যদের হাতে গলা ধাক্কা খান, এই মান সম্মান, এই ইজ্জত, এটা কি ইজ্জত কি অনেক বড়? তো সামান্য ব্যাপার। আর এই রাজনীতি জেনজি এটা গ্রহণ করবে, এরপরে তো আরো এক জেনারেশন আসছে, তারা আবার আলফা, আরো এক বিঘত পরিমাণ ঘাটতেরা। সুতরাং এখন যারা আছে তারাই কাউকে গণে না। আলফা যখন আসবে, তখন তো আপনাদের এইগুলো যখন দেখবে তারা, তাহলে লজ্জায় তাদেরকে মরে যেতে হবে। এখন অনেকেই আবার ট্রল করে বলছে
যে ছাত্র দলের মতো ছাত্র শিবিরের উচিত ছাত্র দলের মতো এরকম সুপ্ত হতে। ছাত্র দল এই যে দেখেন না কত সুপ্ত, শিবির তো গুপ্তই, কারণ তারা তো এইভাবে কোনো নেতার পিছনে পিছনে দৌড়ায় না। সুপ্ত হতে হলে তাকে নেতার গাড়ির পিছনে এইভাবে দৌড়াতে হয় এবং দৌড়ে কে আগে যেতে পারে এটা দেখাতে হয়, না হলে তিনি ছাত্র দল করতে পারেন না। বিভিন্ন ধরনের ট্রল হচ্ছে।